বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আজকে চতুর্থ দিনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কিন্তু আগামী শুক্রবারেই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা হবে, সুতরাং সবাই প্রিপারেশন নিয়ে নাও। আজকে চতুর্থ দিনের ক্লাস, প্রতিদিনের ক্লাস থেকে প্রশ্ন থাকবে, সুতরাং প্রতিদিন যা পড়াচ্ছি তা একটু খেয়াল রাখবা। আমি চেষ্টা করব হচ্ছে আগামীকাল যতগুলো ক্লাস নিছি সবগুলো ক্লাসের রেকর্ডিং তোমাদের দিয়ে দিতে, ঠিক আছে? ইউটিউবে পেয়ে যাবা, আসলে ফেসবুকে এত বড় রেকর্ড এটা থাকে না, ইউটিউবে একসাথে দিয়ে দিব। তো আজকে চতুর্থ দিনে আমাদের আলোচ্য বিষয় বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রার প্রাথমিক আলোচনা, বুলিয়ান অপারেশন কি, বিভিন্ন নীতিগুলা, বুলিয়ান অপারেশনের বিভিন্ন সূত্র। তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে ডি মর্গানের থিওরম এবং এক দুইটা যতটুকু পারি সরলীকরণ থেকে। তাহলে আজকের বিষয়টা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাকে ঘিরে। এরপরের দুইটা ক্লাস আছে, এরপর আগামীকাল থেকে কিন্তু অধ্যায় 1 শুরু করব, ঠিক আছে? প্রথম আসি বুলিয়ান অ্যালজেব্রা। তো এইটা আসলে থিওরিটিক্যাল পার্ট, যে এখন যেটা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রার মানে ইতিহাসগুলো, এরপর হচ্ছে এটার যেটা গাণিতিক পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আহ আমি একটু মার্ক কলমটা চেঞ্জ করে নিই। বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হলেন ইংরেজি গণিতবিদ, মানে আহ আমেরিকান একজন গণিতবিদ জর্জ বুল। এর নাম থেকে বুল থেকে বুলিয়ান, বুল থেকে বুলিয়ান শব্দটা এসেছে। জর্জ বুল এই গণিতের আবিষ্কারক। জর্জ বুল সর্বপ্রথম গণিত এবং যুক্তি দুটা শব্দ, একটা হচ্ছে গণিত, একটা হচ্ছে লজিক বা যুক্তি, এর মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের গণিত আহ, গণিতের ধারণা দেন, যাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিক, সত্য অথবা মিথ্যা, এই দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে দুইটা কন্ডিশন, ট্রু এবং ফলস। আর আমরা জানি যে সাধারণত ডিজিটাল ডিভাইসে বাইনারি পদ্ধতিতে কাজ করে, ঠিক আছে? এই ডিজিটাল ডিভাইসে গণিত এবং যুক্তির কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয়। তাহলে এটা কিন্তু মানে গাণিতিক কাজ না, এটা লজিক্যাল কাজ। তার মানে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বুঝবো যেটাতে লজিক্যাল কাজগুলো করে থাকে সেটাকে আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রা। আর বিখ্যাত গণিত ইংরেজ গণিতবিদ জর্জ বুল এটা ধারণা দেন বলে তার নাম অনুযায়ী এটাকে করা হয় বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যা, বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যা এই দুইটা বিষয়কে দুইটা অবস্থা দ্বারা চিহ্নিত করা হয়। প্লিজ এই জায়গা থেকে এমসিকিউ হয়, ঠিক আছে? এই জায়গা থেকে এমসিকিউ হয়, একটু একটা বিষয় খেয়াল ভালো করে খেয়াল করে নাও। একটু নেট করে রাখি তোমাদের। একটু খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রার সত্য এবং মিথ্যাকে যথাক্রমে বাইনারি 1 এবং 0 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সত্য হচ্ছে 1 আর মিথ্যা হচ্ছে 0, এই দুইটা দ্বারা মানে বিবেচনা করা হয়। যেহেতু আমাদের সকল কম্পিউটার সকল ইন্টারনাল কাজ 0 এবং 1 দিয়ে হয়, বুলিয়ান অ্যালজেব্রাও মূলত 0 এবং 1 দিয়ে হয়, ঠিক আছে? অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা দুইটা ধ্রুবক, সেটা হচ্ছে 0 এবং 1। আমরা জানি যে ডিজিটাল ডিভাইসে কোন সার্কিটে বিদ্যুৎ আছে কি নাই, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতির উপর বেস করে কি নির্ণয় করা হয়, অবস্থা নির্ণয় করা হয়। তো আমরা জানি যে বিদ্যুৎ যদি থাকে বা মানে কোন একটা সার্কিটে যদি ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন আমরা 1 ধরি, যখন ইলেকট্রিসিটি অ্যাবসেন্ট বা অফ হয়ে যায় তখন আমরা 0 ধরি। তো ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8, অর্থাৎ আমরা যদি ভোল্টেজ যেটা বলে, এই ভোল্টেজ 0 থেকে 0.8 কে একটু খেয়াল করো, 0 থেকে 0.8 কে 0 দ্বারা প্রকাশ করা হয়। একটু খেয়াল করো, এটা 0 থেকে
0.8 কে লজিক্যাল জিরো ধরা হয়। আর আরেকটা অবস্থা হচ্ছে 2 থেকে 5 কে 1 ধরা হয়। 2 থেকে 5 কে 1 ধরা হয়। এর মধ্যে দেখবা যে একটা জায়গায় অ্যাবসেন্ট আছে, প্লাস 0.8 কে থেকে 2 পর্যন্ত। এই মধ্যের জায়গাটাকে বলা হয় অসংজ্ঞায়িত, মানে এটার মান নির্ণয় করা যায় না, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়, এটাকে হিসাব করা হয় না। তাহলে আমি এখান থেকে দুইটা বিষয়কে আলোকপাত করি। আমরা জিরো দ্বারা বুঝাই মিথ্যা, 1 দ্বারা বুঝি সত্য। আর যদি বিদ্যুৎ নাই বা অ্যাবসেন্ট, ইলেকট্রিসিটি অ্যাবসেন্ট বোঝাইতে আমরা জিরো দ্বারা প্রকাশ করি। আর যদি ইলেকট্রিসিটি কোন একটা সার্কিটে আছে এটা বুঝাইলে আমরা 1 দ্বারা প্রকাশ করি। যদি বলি যে জিরো, আমরা যদি ভোল্টেজ লেভেল হিসাব করি, 0 থেকে 0.8, আবার বলতেছি 0 to 0.8 কে জিরো দ্বারা প্রকাশ করা হয়, এবং 0.8 থেকে 2 পর্যন্ত অসংজ্ঞায়িত, বা এটাকে আমরা বিবেচনায় নিব না। আবার 2 থেকে 5 পর্যন্ত এটাকে বলা হয় 1 বা সত্যতা হিসাবে ধরে নিই। তাহলে আমাদের এখানকার তিনটা বিষয় আমরা দেখলাম, একটা হচ্ছে জিরো এবং 1 কে কি প্রকাশ করে, বা ভোল্টেজ লেভেল কোনটা দিয়ে কি বোঝায়, এবং বিদ্যুৎ সার্কিটে বিদ্যুৎ থাকলে কি বোঝাবে, না থাকলে কি বোঝায়। এবার আসি বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। বুলিয়ান অ্যালজেব্রার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা দুইটি অঙ্ক দ্বারা করা হয়। যে আমরা জানি যে সাধারণ জেনারেল ম্যাথ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে, আর বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 2টা ডিজিট দ্বারা হিসাব করা হয়, 0 এবং 1 দ্বারা হিসাব করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যেহেতু 0 এবং 1 শুধু 2টা ডিজিট ব্যবহার করা হয়, সেটা সেজন্য আমরা বলতে পারি এটা দশমিকের চেয়ে অনেক সহজ। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ নেই, লগারিদম নেই, বর্গ নেই, ঋণাত্মক সংখ্যা নেই, কাল্পনিক সংখ্যা নেই, কিচ্ছু নেই। শুধু 3টা মৌলিক অপারেশন রয়েছে বুলিয়ান অ্যালজেব্রায়। বুলিয়ান অ্যালজেব্রায় অপারেশন গুলো হচ্ছে যুক্তিক যোগ, যুক্তিক গুণ এবং যুক্তিক পূরক। এই 3টা ধারা সকল বিষয় উপস্থাপন করা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা হয় না। তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে আমাদের সাধারণ গণিতের চেয়ে অনেক সহজ। এবার আসি প্রতীক বা মৌলিক চিহ্ন। বুলিয়ান অ্যালজেব্রা কি কি ব্যবহার করি আমরা? বুলিয়ান অ্যালজেব্রার দুইটি মৌলিক প্রতীক, একটু আগে বললাম দুটো প্রতীক রয়েছে, মৌলিক প্রতীক রয়েছে দুটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। তাহলে আমরা যদি বলি যে বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক কয়টি? দুটি, একটা 0, একটা 1। তো 0 কে একটা অবস্থা, 1 কে একটা অবস্থা। 1 হচ্ছে সত্য বা অন বা 1, এই তিনটা একই বিষয়। ফলস বা অফ বা 0 একই অবস্থা। বুলিয়ান অ্যালজেব্রায় 3টি অপারেটর রয়েছে, 3টি অপারেটর। অপারেটর বলতে যেমন হচ্ছে যোগ চিহ্ন একটা অপারেটর, বিয়োগ চিহ্ন একটা অপারেটর, গুণ চিহ্ন একটা অপারেটর, ভাগ চিহ্ন একটা অপারেটর। এখানেও বুলিয়ান অ্যালজেব্রায় 3টা অপারেটর রয়েছে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় অপারেটর কয়টা? 3টা। একটা হচ্ছে এন্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর, একটা নট অপারেটর। তাহলে এন্ড কোথায় ইউজ করি? গুণের কাজ করার সময় এন্ড অপারেটর ইউজ করি, গুণের কাজ করার সময় এন্ড অপারেটর ইউজ করি। এরপর হচ্ছে যুগের কাজ করার সময় অর অপারেটর, পূরকের কাজ করার সময় নট অপারেটর ব্যবহার করে থাকি। তা আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রায় অপারেটর 3টি। এবার আসি বুলিয়ান অ্যালজেব্রার চলক। এইগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্নের সংজ্ঞা হিসেবে আসছে। চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, বুলিয়ান পূরক বলতে কি বুঝে, ঠিক আছে? বুলিয়ান চলক, বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল রাশির মান পরিবর্তনশীল, শব্দটা হচ্ছে পরিবর্তনশীল বা ভেরিয়েবল। চলক মানে হচ্ছে ভেরিয়েবল, মানে যেটা ভেরি করে বা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাকে বুলিয়ান চলক বলা হয়। ঠিক আছে? তো বুলিয়ান চলক হচ্ছে ইংরেজি অ্যালফাবেট দিয়ে লিখি, সাধারণত এ বি সি ডি ই, এগুলো দিয়ে আমরা লিখি বুলিয়ান চলক। এগুলোর মান পরিবর্তনশীল, তাই এগুলোকে বলা হয় বুলিয়ান চলক। তো বুলিয়ান চলক হচ্ছে দুইটা, সরি, বুলিয়ান চলক হচ্ছে ইংরেজি অ্যালফাবেট গুলো দিয়ে সাধারণত আমরা বুলিয়ান চলক দ্বারা প্রকাশ করি। তো এখানে যদি দেখি ওয়াই ইকুয়াল টু এ প্লাস 0 + 1, এখানে এটা কিন্তু চলক, আর 0 এবং 1 হচ্ছে ধ্রুবক। কারণ এ
যে কোনো একটা মান হইতে পারে, সেজন্য একে চলক বলা হয়। কিন্তু 0 এবং 1 মান চেঞ্জ হতে পারে না, তার স্থির থাকে, সেই জন্য বলি এগুলোকে ধ্রুবক। তাহলে ধ্রুবক কি? একটু আগে বললাম, বুলিয়ান চ্যাপ্টারে যে সকল মান অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল যা চেঞ্জ হয় না, তাকে বুলিয়ান ধ্রুবক বলে, তাকে বলবো বুলিয়ান ধ্রুবক। তো আমি যদি এখানে আবার বলি একইভাবে, একইভাবে যদি বলি ওয়াই ইকুয়াল টু a প্লাস 0 প্লাস 1, সেখানে আমরা বলতে পারি যে 0 এবং 1 এটা বুলিয়ান ধ্রুবক। তা আমরা বলতে ধ্রুবক বলতে ইংরেজিতে বলে কনস্ট্যান্ট, ইংরেজিতে বলে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যেটা ধ্রুব রাশি, যেটা চেঞ্জ হয় না, যেটা পরিবর্তন হয় না। এবার আসি বুলিয়ান পূরক। তো পূরক আমরা কমপ্লিমেন্ট বলি, পূরক বলি, বার বলি, প্রাইম বলি, বিভিন্ন নামে চিনি। আমরা সাধারণত ক্লাস 9-10 এর সেটের যে চ্যাপ্টার ছিল সেখানে আমরা লিখতাম এ প্রাইম। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, মানে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ দিলে তাকে আমরা এ প্রাইম বলতাম। মানে যেটা তার বিপরীত, মানে যা আছে তার বিপরীতকে বোঝাই। তাহলে আমরা একটু খেয়াল করি, বুলিয়ান অ্যালজেব্রায় কোন চলকের মান 0 এবং 1 হয়, সাধারণত আমরা এই দুটাই হয়, আর অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই। কিন্তু 0 এবং 1 একটিকে আরেকটির বুলিয়ান পূরক বলা হয়। 0 এবং 1 কে একটিকে অপরটির পূরক বলা হয়। ঠিক আছে? তো অর্থাৎ আমি যদি বলি যে 0 এর পূরক 1, 1 এর পূরক 0। ঠিক আছে? তো পূরকের চিহ্ন হচ্ছে বার, যেমন এ বার, এর পূরক হচ্ছে এ বার, মানে একে পূরক করলে এ বার হবে। তাহলে আমরা এখানে বার দিয়ে পূরককে সংজ্ঞায়িত করব। ঠিক আছে? এরপর আসি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন। আমরা একটু আগে বলছি মৌলিক অপারেটর গুলো বলছিলাম, এখন বলবো অপারেশন। তো অপারেশন হচ্ছে ওই অপারেটর দ্বারা অপারেশনটা করে থাকি। ঠিক আছে? যেমন যোগ চিহ্ন দ্বারা যোগের কাজ করি, বিয়োগ চিহ্ন দ্বারা বিয়োগের কাজ করি, গুণ চিহ্ন দ্বারা গুণের কাজ করি, ভাগ চিহ্ন দ্বারা ভাগের কাজ করি। এখানেও বুলিয়ান অপারেশন একই একই ধরনের বিষয়। আমরা যদি একটু খেয়াল করি, বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের মৌলিক অপারেশন রয়েছে। একটু ভালো করে দেখো, 3 ধরনের মৌলিক অপারেশন। আর আমরা সাধারণ গণিতে 4 ধরনের অপারেশন রয়েছে। আমাদের যদি বলি যে দশমিক গণিতে 4 ধরনের অপারেশন রয়েছে, আর বুলিয়ানে কয় ধরনের? 3 ধরনের। তো বুলিয়ান মৌলিক অপারেশন 3টি হলো এন্ড অপারেশন, এন্ড অপারেশন অর্থাৎ এটাকে যুক্তিক গুণ বলা হয় বা লজিক্যাল মাল্টিপ্লিকেশন বলি। আরেকটা হচ্ছে অর অপারেশন, তবে অর মানে হচ্ছে যুক্তিক যোগ বা লজিক্যাল এডিশনকে বোঝায়, তবে এটা আমাদের সাধারণ যুগের চেয়ে একটু ভিন্ন। আরেকটা হচ্ছে নট অপারেশন, যেটা হচ্ছে যুক্তিক পূরককে বোঝায় বা লজিক্যাল ইনভার্সন বলা হয়। তাহলে আমরা বলতে পারি বুলিয়ান অপারেশন কয়টি। আমি আবার বলতেছি, তোমাদের যখন আমি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে পরীক্ষা নিব, সেখানে যে এমসিকিউ গুলো দিব, এগুলো হচ্ছে এই ধরনের বুলিয়ান অ্যালজেব্রা কয়টি অপারেশন রয়েছে, মৌলিক অপারেশন কয়টি। তাহলে 3টি অপারেশন গুলো কি? এন্ড অপারেশন। ঠিক আছে? এরপর হচ্ছে এন্ড অপারেশন দ্বারা কি করে যুক্তিক গুণের কাজ করা হয়। অর অপারেশন, যেটা দ্বারা যুক্তিক যুগের কাজ, লজিক্যাল এডিশনের কাজটা করা হয়। নট অপারেশন হচ্ছে লজিক্যাল ইনভার্সনের বা যুক্তিক পূরকের কাজগুলো করা হয়। আশা করি বুলিয়ান অপারেশনটা তোমরা বুঝতে পারছো। এখন আসি, আহ আমরা এই অপারেশন গুলো একটু কাজগুলো দেখবো, এই অপারেশনের কাজগুলো দেখবো কেমনে করে। তো বুলিয়ান অপারেশনের কাজ করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে, আমি প্রথমে সেই সূত্রগুলো একটু লিখে দিব। তোমাদের যদি খাতা কলম পাশে থাকে, কষ্ট করে সূত্রগুলো লিখে ফেলো। প্রথম আসি অর অপারেশন। অর অপারেশনের যে সূত্রগুলো আছে, অর অপারেশন 4টে সূত্র রয়েছে। 0 প্লাস 0 সমান 1, সরি, 0, 0 অর 0 ইকুয়াল ইকুয়াল 0। আমরা প্লাসকে কিন্তু অর হিসেবে চিনব, তা আমরা সাধারণত বলার সময় 0 প্লাস 0 সমান 0 বলি। কিন্তু এখন যখন অর অপারেশন, এই চিহ্নটাই হচ্ছে, এই প্লাস চিহ্নটাই অর অপারেশন ব্যবহার করা হয়। এরপর যদি বলি 0 অর 1 ইকুয়াল ইকুয়াল 1, এরপর যদি বলি
ওয়ান অর জিরো, তাও কিন্তু ওয়ান। এরপরে যদি বলি ওয়ান অর ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান, এখন এইখানে এসে কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। আমরা আইসিটিতে তিনটা বিষয় একটু খেয়াল করো, তোমাদের প্রায় এমসিকিউতে আসে। আমরা জানি 1+1 = 2, আবার 1+1 = 10, 1+1 = 1। আমি যদি বলি এখানে তিনটা বিষয় সত্য, কিন্তু এখানে কোনোটাই মিথ্যা নেই। তুমি যদি বলো যে 1+1 = 2, এটা সত্য। আমি যদি আবার বলি যে 1+1 = 10 হয়, এটাও সত্য। আর 1+1 = 1 হয়, এটাও সত্য। তাহলে আসলে সত্য, তবে তার অবস্থা ভিন্ন। 1+1 যখন 2 হয়, তখন আমরা বলি এটাকে ডেসিমেল, এটা হচ্ছে ডেসিমেল যুগ। আর 1+1 = 10 হয়, তখন হচ্ছে এটা বাইনারিতে থাকে, তখন আমরা বাইনারিতে চিন্তা করি এটা। আবার 1+1 = 1 হয় যখন আমরা বুলিয়ান নেই কাজ করি। তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু তিনটা বিষয়ই সত্য, তিনটা তিন অবস্থায় সত্য। বিষয়টা হচ্ছে তিনটা তিন অবস্থায় সত্য। তো আমরা একটু খেয়াল করি, 1+1 = 2 ডেসিমেল হয়, 1+1 10 বাইনারিতে হয়, 1+1 1 বুলিয়ানে হয়। এখন এই চারটা অবস্থা থেকে আমরা চারটা উপপাদ্য নির্ণয় করতে পারি। অর অপারেশনের উপপাদ্যগুলো, অর অপারেশনের উপপাদ্যগুলো আমরা দেখি। চারটা উপপাদ্য রয়েছে, তো আমরা এগুলো উপপাদ্যগুলো চলক দ্বারা প্রকাশ করি। প্রথমে আসি, 1 নম্বরে আসি, a+0 = a। 2 নম্বরে আসি, a+1 = 1। 3 নম্বরে আসি, a+a = a। 4 নম্বরে আসি, a+a পূরক = 1। এখন তোমার কাছে মনে হইতে পারে যে এটা বিটগুট একটা অবস্থা, আমরা এতদিন পর্যন্ত পড়ছি a+a = 2a, ঠিক আছে, এখন a+a = a বলতেছি। তো এইটা কিভাবে সম্ভব হয়েছে, বা এটা কিভাবে সত্য হয়েছে? তা আমরা উপরে চারটা যদি বিষয় বুঝতে পারি, এটা কোনো ব্যাপার না, বুঝো। আমরা একটু প্রমাণটা দেখি। এবার 2025 সালে এবং 24 সালে, 24 এবং 25-এ এই জায়গা থেকে প্রশ্ন আসছে। প্রশ্নটা ছিল এরকম: প্রমাণ করো যে a+1 = 1। প্রমাণ করো। এটা আমি কেমনে প্রমাণ করবো? তাহলে আমরা একটু দেখি, a+1 = 1 এইটা প্রমাণ করবো। আমি এখানে যদি বলি একটা চলক, তো চলকের মান কি হইতে পারে? আমরা জানি যে চলক যদি চলক হয়, 0 বা 1 হতে পারে, আর অন্য কোনো মান হওয়ার সুযোগ নেই। কারণ বুলিয়ান ধ্রুব চলকগুলো দুইটা মান হইতে পারে, যেই চলকই হোক তার মান হয় 0 হবে, না 1 হবে, আর কোনো মান হওয়ার সুযোগ নেই। তাহলে যদি 0 হয়, 0 হলে a+1 সমান সমান 0+1 সমান সমান 1। তা আমরা কি বলতে পারি না প্রমাণিত এটা a+1 = 1। আবার যদি 0 হয়, সরি, a=1 হয়, তাহলে হবে a+1 সমান সমান 1+1 সমান সমান 1। তাহলে কি আমরা বলতে পারি না এটাও প্রমাণিত? অর্থাৎ এর মান 0 বা 1 হলে, যেটাই হোক, এর মান 0 বা 1 যেটাই হোক, এর মান 0 বা 1 যেটাই হোক, তার মান 1 আসবে। তাহলে আমরা এটা বলতে পারি যে a+1 = 1। তাহলে আমরা এটা দেখলাম। একইভাবে এখানে প্রত্যেকটা বিষয়কে প্রমাণ করা যায়। তাহলে আমি আরেকটা বিষয় প্রমাণ দেখি, a+a = 1, এটা একটু দেখি।
আমরা এটা একটু দেখি, এ প্লাস এ বার সমান ওয়ান। তো এ প্লাস এ বার সমান সমান ওয়ান প্রমাণ করো। তো আমরা জানি যে এর মান জিরো বা ওয়ান কি যে কোনোটা হইতে পারে। এ সমান জিরো হলে, এ সমান জিরো হলে এ পূরক, আমরা একটু আগে পড়ছিলাম কমপ্লিমেন্ট বা পূরক, এ পূরক সমান ওয়ান হবে। কারণ এ এ পূরক হবে এর বিপরীত। তো বিপরীত বলতে জিরোর পূরক ওয়ান। তার মানে আমরা লিখতে পারি এ প্লাস এ পূরক সমান সমান এর মান জিরো, এ পূরকের মান ওয়ান। জিরো প্লাস ওয়ান সমান ওয়ান। তার মানে এটা প্রমাণিত যে এ প্লাস এ পূরক সমান ওয়ান। একইভাবে আমি যদি এটা করি, এ সমান ওয়ান ধরি, এ পূরক সমান জিরো হবে। কারণ এ বিপরীত হবে এ পূরক। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এ পূরক সমান এর মান ওয়ান, এ পূরকের মান জিরো, ফলাফল ওয়ান। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এ প্লাস এ পূরক সমান অবশ্যই অবশ্যই ওয়ান হবে, প্রমাণ। এটা 2 নম্বরের জন্য আসে অংশ। তাহলে আমাদের কাছে এই 4টা উপপাদ্য ক্লিয়ার হলো। এই যে আমি এখন এটা করলাম, তুমি চাইলে সবগুলো উপপাদ্য এইভাবে প্রমাণ করতে পারো। সবগুলো উপপাদ্য চাইলে এইভাবে প্রমাণ করতে পারো। আমি এখন এটা দেখলাম। তাহলে একইভাবে এ প্লাস এ সমান এ হবে, এ প্লাস জিরো সমান এ হবে। তা এখন আমরা এখানে কিন্তু টোটাল 4টা উপপাদ্য দেখলাম আমি, 4টা। এরকম 13টা উপপাদ্য দেখার দরকার আছে আমার। এখানকার বুলিয়ান সরলীকরণ করতে হলে আমার 13টা উপপাদ্য জানতে হবে। এই 13টার মধ্যে আমি 4টা বললাম। এরপরে আসি, এবার আসি এবার আসি অ্যান্ড এর গুলা। এবার আসি অ্যান্ড এর গুলা। একটু এবার আসি অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন 4টা উপপাদ্য রয়েছে। উপপাদ্যগুলো হলো জিরো ইন্টু জিরো সমান জিরো, কি হচ্ছে জিরো ইন্টু ওয়ান সমান জিরো, তিন হচ্ছে ওয়ান ইন্টু জিরো সমান জিরো, আর 4 নম্বর হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান। আমরা যদি বলি যে এটার উপপাদ্য 4টা উপপাদ্য হয়, উপপাদ্যগুলো হচ্ছে এ ইন্টু জিরো সমান জিরো, এ ইন্টু ওয়ান সমান এ, 3 নম্বর হচ্ছে এ ইন্টু এ সমান এ, 4 নম্বর হচ্ছে এ ইন্টু এ পূরক সমান সমান জিরো। আমরা এখানে 4টা অবস্থা দেখলাম। এই 4টা অবস্থা আমরা প্রমাণ করে দেখবো। তোমরা এখান থেকে কোন প্রমাণটা দেখতে চাও? এ ইন্টু এ পূরকেরটা একটু দেখি। এ ইন্টু এ পূরক সমান সমান জিরো, প্রমাণ করো। এগুলো প্রশ্ন আসলে কিন্তু 2 নম্বরের জন্য আসছে। 24-ও কিন্তু এরকম একটা প্রশ্ন আসছে 2 নম্বর একটার জন্য। তো এ ইন্টু এ পূরক সমান যদি জিরো হয়, আমি
যেহেতু একটা চলক, তার কি মান হতে পারে? সমান 1 হলে, সরি 0 হলে পূরকের মান অবশ্যই অবশ্যই 1 হয়, কারণ এটা ওরা বিপরীত। দাঁড়াও একটু। আচ্ছা, তো আমরা যদি এটা একটু দেখি, প্রমাণ দেখি, এ ইন্টু এ পূরক সমান সমান এ সমান 0, এ পূরক সমান 1। আমরা জানি 0 ইন্টু 1 সমান 0, তাহলে এটা প্রমাণিত। এটা প্রমাণিত। একইভাবে একইভাবে এ সমান 1 হলে এ বার সমান 0 হবে, যেহেতু এটা এটার পূরক। সুতরাং এ ইন্টু এ পূরক সমান সমান 1 ইন্টু 0 সমান সমান 0। তাহলে আমরা বলতে পারি যে সকল অবস্থায় এ ইন্টু এ পূরক সমান 0 হবে। একইভাবে একইভাবে আমরা চাইলে অন্যগুলো প্রমাণ করতে পারি। আমরা যদি এবার দেখি এ ইন্টু 1 সমান এ, এটা প্রমাণ করব। এ সমান 0 হলে এ ইন্টু 1 সমান সমান 0 ইন্টু 1 সমান সমান 0 সমান সমান এ। তার মানে আমরা বলতে পারি যে এ ইন্টু 1 সমান এ। তাহলে এটাও প্রমাণিত। তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা থাকার কথা না যে এই সূত্রগুলো প্রমাণ করা যায়। তাহলে আমি এখন 8টা সূত্র বললাম। এবার আসি নট অপারেশন। নট অপারেশন, তো নট অপারেশনের দুটো অবস্থা। 0 পূরক করলে 1, আর একটু 1 এর পূরক করলে 0। তো আমরা জানি যে এটা পূরক করলে তার বিপরীত মানটা আসে। এবার এখানে একটা উপপাদ্য রয়েছে। উপপাদ্য হলো এ ডাবল বার সমান এ, এ ডাবল বার সমান এ। তাহলে আমরা একটা প্রমাণ দেখি। এ ডাবল বার এ সমান 0 হলে এ ডাবল বার সমান সমান 0 ডাবল বার। তো আমরা জানি যে 0-র উপর একটা বার হলে, এই যে 0-র বার হলে 1, একটা বার থেকে যাবে। 1-এর উপর বার হলে 0 হয়ে যাবে। তো আমরা জানি সমান সমান এ হয়ে যাবে। এই যে আমরা, তার মানে প্রমাণিত। একইভাবে এ সমান 1 হলে এ ডাবল বারের মান কত আসে সেটা দেখি। সমান সমান 1 ডাবল বার সমান সমান 0 বার। আমরা জানি যে 1 বার সমান 0, এবার 0 বার সমান 1 সমান সমান এ, যেহেতু এর মান 1 সমান সমান এ, তার মানে এটাও প্রমাণিত। এখন আমি 9টা উপপাদ্য বললাম। এটা হচ্ছে 9 নম্বর উপপাদ্য। তাহলে আমরা 3টা অপারেশনের তিনটা 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 করে 9টা উপপাদ্য বললাম। এরপরে আরো কিছু উপপাদ্য আছে, আমি একটু বলি। ডি মর্গানের 2টা উপপাদ্য আছে। ডি মর্গান থিওরেম। আচ্ছা, আমি আবার বলতেছি, তাসফিয়া একটু অপেক্ষা করে, হ্যাঁ? এটা শেষ করে জিজ্ঞেস বলবো। থিওরেম, আমি এটা এটা শেষ করে তোমাদের প্রশ্ন করার সুযোগ করে দেব। ডি মর্গান থিওরেম। তো ডি মর্গানের 2টা উপপাদ্য আছে। এ প্লাস বি হোল বার, এটা হচ্ছে দুই চলকের জন্য, সমান সমান এ বার ইন্টু বি বার। আবার এ বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। এটা হচ্ছে ডি মর্গানের, তার 2টা উপপাদ্য দিচ্ছে। এই উপপাদ্য 2টা মনে রাখার জন্য সহজ উপায় আমি বলতেছি। যদি
কোন রাশির, ভালো করে খেয়াল করো, যদি কোন রাশির যোগফলের পূরক হয়, ওই রাশিগুলার গুণ প্রত্যেকের গুণফলের পূরকের সমান। তো আমি যদি ইজিলি মনে রাখতে চাই, একটু খেয়াল করো, আমার ছিল আগে প্লাস, যখন বারটা বিভাজন হয়েছে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। বার যখন বিভাজন হয়েছে চিহ্নটা পরিবর্তন হয়েছে, প্লাস ছিল ইন্টু হয়ে গেছে, ইন্টু ছিল প্লাস হয়ে যাবে। একইভাবে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে ছিল ইন্টু, সরি সরি, এখানে আমার ভুল হচ্ছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। আমি আবার একটু লিখে দিচ্ছি, আমি এটা আবার একটু আলাদা করে লিখতেছি। এ বি হোল বার ইকুয়াল ইকুয়াল এ বার প্লাস বি বার। আমি যদি একটু খেয়াল করি, দেখো এখানে ছিল কি ইনটু, এখানে এসে হয়ে গেছে বার, আর এখানে হোল বারটা বিভাজন হয়ে আলফা হয়ে গেছে। তো আমরা যদি বলতে পারি দুইটা রাশির গুণফলের পূরক সমান, প্রত্যেক রাশির পূরকের যোগফলের সমান। ঠিক আছে, প্রত্যেক রাশির পূরকের যোগফলের সমান। ঠিক আছে, তো আশা করতেছি আমরা এই দুটো সূত্র পারবো। এগুলোকে বলা হয় ডিমর্গান থিওরেম। এরপর আসে আরো কিছু উপপাদ্য আছে, আমি একটু বলে দিই। উপপাদ্য গুলো একটু লিখে দিচ্ছি আমি। এখন হলো 11টা, আর দুইটা আছে এক্স অর গেটের। এক্স অর গেট আমরা এখানে সরলীকরণের ব্যবহার করবো। এক্স অর গেটের আমরা গতকালে দেখছি, এক্স অর গেট সমান এক্সক্লুসিভ অর বি, এটা বিভাজন করলে পাওয়া যায় এ বার বি প্লাস এ বি বার। এরপর আছে এক্স নর গেটকে বিভাজন করলে পাওয়া যায়, এক্স নর গেটকে বিভাজন করলে পাওয়া যায় এ এক্সক্লুসিভ অর বি হোল বার, এটা হচ্ছে এক্স নর বার, এটাকে বিভাজন করলে পাওয়া যায় এ বি প্লাস এ বার বি বার। ঠিক আছে, তাহলে এখন হইল 13টা। এছাড়া আরেকটা উপপাদ্য যদি আমরা একটু শিখে রাখি, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। জাস্ট আরেকটা, এটা হলো উপপাদ্য হলো এ প্লাস বি সি সমান এ বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই উপপাদ্যগুলো যদি পারি, আমার এখানকার সকল সরলীকরণ আমি করতে পারবো। আর যেগুলো বেসিক আছে এগুলো সাধারণ গণিতের মতোই। আমি মূলত এখন 13টা উপপাদ্য বললাম, আমি একটু আরেকবার তোমাদের 13টা উপপাদ্য আমি একই জায়গায় লিখে দিচ্ছি। 13টা উপপাদ্য আমি এক জায়গায় লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, আমি 13টা আবার এক জায়গায় একসাথে লিখে দিচ্ছি। প্লিজ একটু খেয়াল করে নাও, 13টা উপপাদ্য আমি একসাথে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে অর 4টা। 1 নাম্বার এ প্লাস 0 সমান 0, একটু লিখে নাও তোমরা। এ প্লাস 1 সমান এ, সরি, এ প্লাস 1 সমান 1, এখানে একটু ভুল করছেন, এটা একটু খেয়াল করো। এ প্লাস 0 সমান হবে এ, এরপরে এ প্লাস 1 সমান হবে 1। 3 নাম্বার হচ্ছে এ প্লাস এ সমান এ, আর 4 নম্বর হচ্ছে এ প্লাস এ পূরক সমান 1। এরপর হচ্ছে এন গেটের 4টা আছে, এটা আমি 5 নম্বর দিয়ে লিখতেছি। এ ইন্টু 0 সমান 0, এ ইন্টু 1 সমান এ, এ ইন্টু এ পূরক সমান 0, আর লাস্ট হচ্ছে এ ইন্টু এ সমান এ। এরপর হচ্ছে নট গেটের একটা আছে, জাস্ট একটা মনে রাখলে হবে, এ ডাবল বার সমান সমান
এই এরপর আসি এক্সর। আচ্ছা, এক্সর আগে ডিমর্গান দুটো বলে দিই। ডিমর্গান ডিমর্গান কিন্তু একজন গণিতবিদের নাম। তার থিওরেম দুটো হচ্ছে 10 নম্বর। এ প্লাস বি, এটা দ্বিচলকের জন্য, 3 চলকের জন্য হইতে পারে। এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার। আরেকটা সূত্র হচ্ছে এ বি হোল বার সমান এ বার প্লাস বি বার। এরপর হচ্ছে এক্সর গেট। এক্সর এর হচ্ছে 12 নম্বর। এ স্কোয়ার ওভার বি সমান সমান এ বার বি প্লাস এ বি বার। আর এক্স নট 13 নম্বর দিয়ে লিখতেছি এ স্কোয়ার ওভার বি হোল বার ইকুয়াল ইকুয়াল এ বি প্লাস এ বার বি বার। আর লাস্ট হচ্ছে একটা বিনিময় উপপাদ্য আছে, 14 নম্বর একটা উপপাদ্য দিচ্ছি। এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে আমি যদি এই উপপাদ্যগুলো পারি তাহলে আমার মোটামুটি এই চ্যাপ্টার যত সরলীকরণ আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একরকম পর্যন্ত কি পড়ছি তার একটু আমরা রিভিউ করে নিব। প্লিজ তোমরা একটু দেখে নাও আমি কি কি পড়ছি একবার দিয়ে করি। আমি পড়লাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে সংজ্ঞায়িত করি, বুলিয়ান অ্যালজেব্রা কোনটা দিয়ে কি বুঝাই, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য কি, বুলিয়ান অ্যালজেব্রার প্রতীকগুলা কি কি, বুলিয়ান অ্যালজেব্রার চলক কি, ধ্রুবক কি, পূরক কি, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলা কি কি। এরপরে এই অপারেশনের বিভিন্ন আহ উপপাদ্য গুলো আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমি সবগুলো উপপাদ্য প্রমাণ করে দেখাইছি, সবগুলো উপপাদ্য প্রমাণ করে দেখাইছি। ঠিক আছে, ডি মর্গানের উপপাদ্য দেখলাম। এরপর দেখলাম হচ্ছে আহ এরপরে আছে এক্সর। ঠিক আছে, তো আমি 13টা, সরি 14টা উপপাদ্য আমি একসাথে দিয়েছি। একটু দেখো এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে আমার মোটামুটি 14টা উপপাদ্য হয়ে যাবে। 14টা উপপাদ্য একসাথে হয়ে যাবে। এখন আমি এগুলো দিয়ে সরলীকরণ করব। তা সরলীকরণে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটু প্রশ্ন থাকবে। তুমি কে কি বুঝো নাই সেটা একটু বুঝে নাও। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আহ তোমরা চাইলে আনমিউট করে কথা বলতে পারবা। আনমিউট করে দিচ্ছি সবাইকে। কার কি কি প্রশ্ন আসছে? প্রথম প্রশ্ন হচ্ছে লাস্ট যে প্রশ্নটা বলে, ফার্স্ট ইয়ারে এ সেকশনে কি আপনার ক্লাস আছে? হ্যাঁ তুহিন, আমার আসলে কলেজের সব সেকশনে ক্লাস আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবগুলো সেকশনেই ক্লাস আছে আমার। শুধু এ স্যার সেকশন এটা একটু বুঝি না, কে বলছিলে? একটু রিভিউ করেন, রেকর্ড? রিভিউ করেন। হ্যাঁ হ্যাঁ, রিভিউ করতেছি। ঠিক আছে। আচ্ছা, তাসফিয়া কি যেন বলতে বলছিলে, একটু বলে আমি আবার বলতেছি। আচ্ছা, যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের একটু কষ্ট হবে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের একটু কষ্ট হবে, বিষয়টা স্বাভাবিক, কারণ এটা একদম প্রথম বিষয়। এটা তুমি কখনো আগে দেখোই নেই, বলে যে প্রায় বিষয়টা তোমার দেখার কথা না। তুমি যে এখানে যে আমি একটা এক্সর অপারেশন আঁকতেছি সেটা তুমি চেনার কথা না আর কি। এই যে আমি এখানে একটা, এই যে প্লাস দিয়ে বৃত্ত দিচ্ছি, এটাও এমন হইতে পারে যে আজকে প্রথম দেখছো তুমি। এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্স অর। এটা তো তোমার প্রথম। ঠিক আছে। মানে আচ্ছা, প্রমাণটা একটু, কার কি কি প্রবলেম আছে তোমরা আনমিউট করে কথা বলতে পারবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক্সর বললে হবে না স্যার ওইটাকে? বুঝি নাই।
এক্সর, হ্যাঁ এই যে এক্সর, এই যে সংক্ষেপে লিখে দিচ্ছি তো এক্সর, জি স্যার। দুটাই বলা যায়, দুটাই বলা যায়। তাহলে আমি একটু তাসকে বলতে চাচ্ছি সে প্রমাণটা বুঝে নেই, স্যার রেকর্ডটা পাবো? বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবে, রেকর্ড ক্লাস পাবে। আচ্ছা আমরা একটা প্রমাণ দেখি তাহলে। তাসফিয়া তুমি আমাকে স্পেসিফিকলি বলো কোন প্রমাণটা বুঝো নেই। এই প্রমাণটা দেখি তাহলে, প্রথম একটা প্রমাণ দেখি। প্রমাণটা খুবই সহজ। প্রথম প্রমাণটা দেখো, এ প্লাস এ বার সমান 1 প্রমাণ করো। ঠিক আছে, তো আমরা জানি যে যেহেতু এ একটা চলক, ঠিক আছে, তো এ চলক সে কি মান হইতে পারে। আমরা যদি বলি যে কোন একজন মানুষ হেঁটে যাচ্ছে, হ্যাঁ, তো মানুষটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, আমরা ধরে নিতে পুরুষ বা মহিলা যে কোনো একজন হইতে পারে। এখানেও একইভাবে আমরা যদি বলি যে আহ মানে এ যদি একটা চলক হয়, এ হয় 0 হবে না হয় 1 হবে, সে আর কোনো কিছু হওয়ারই সুযোগ নাই। আচ্ছা তাসফিয়ার মাইক্রোফোন অন হচ্ছে না কেন? হবে তো, আমি তো সবাইকে আনমিউট করে দিচ্ছি। আচ্ছা অসুবিধা নাই, তুমি শুনে নাও, লিখে দিলে অসুবিধা নেই, প্লিজ একটু খেয়াল করো। তা আমি কি বললাম, মানে এ 0 বা 1 হইতে পারে, তো আমি ধরে নিলাম এ সমান 0। আবার খেয়াল করো, আমি এ সমান 0 ধরছি, তখন এ পূরক, এ পূরক যেটা আছে এটা অবশ্যই অবশ্যই 1 হবে। আমরা জানি যে এ এবং এ পূরক সম্পূর্ণ বিপরীত, তো পূরক হচ্ছে 0 হলে পূরক হবে 1। তার মানে আমি নিশ্চিত হয়ে গেলাম এ যদি 0 হয় এ পূরক অবশ্যই 1 হবে, আর কোনো কিছু হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা জানি যে এ প্লাস এ বার, তাহলে এর মান 0, যেহেতু আমরা উপরে ধরলাম 0, এ পূরকের মান 1, যেহেতু আমরা এ পূরক সমান 1 বের করছি, তাহলে 0 প্লাস 1 সমান 1। এই যে আমরা একটু আগে এখানে লিখে দিলাম, অর অপারেশনে 0 প্লাস 1 সমান 1 হবে। সুতরাং আমরা বলতে পারি এটা সমান 1, এই যে এটা সমান 1 হয়েছে, অর্থাৎ এ প্লাস এ পূরক সমান 1, এটা অবশ্যই সত্য, এটা প্রমাণিত। একইভাবে তোমার এখন প্রশ্ন হতে পারে, মনে হয় স্যার 0 ধরছে এই জন্য সত্য হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি বুঝিয়ে দিব। তো যদি 1 ধরি তাও সত্য হবে, কারণ উপপাদ্যগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সকল অবস্থায় সে প্রমাণ মানে নির্ভুল আসতে হবে না। যদি নির্ভুল না হয় তাহলে তো এটা উপপাদ্য হবে না, থিওরম বলা যাবে না এটা প্রমাণ করা না গেলে। আমি যদি এ সমান 1 ধরি, তাহলে এ সমান 1 ধরলে এ পূরক অবশ্যই অবশ্যই 0 হবে, কারণ এ পূরক হচ্ছে এর বিপরীত, ঠিক আছে। তাহলে আমি এর মান 1 বসাইছি, এ পূরকের মান 0 হয়ে গেল, তাহলে 1 প্লাস 0 সমান 1, তার মানে আমি বলতে পারি যে এটা সব অবস্থায় 1 আসে। একইভাবে নট অপারেশনটা জানতে চাইছো, আসলে নট একটা দেখি, এটা আরো মজার। অপারেশনটা একটু বের করে আমি, নট অপারেশনটা দেখি, হ্যাঁ নট অপারেশন প্লিজ। তো নট অপারেশনের মূল কথা হচ্ছে যদি বার থাকে তার বিপরীত ভ্যালু আসবে, বার থাকলে বিপরীত ভ্যালু আসবে। তো আমরা একটু দেখি, 0 পূরক করলে 1 হবে, আর 1 কে পূরক করলে 0 হবে। এই বিষয়টা সত্য, কারণ এটা বুলিয়ান অ্যালজেব্রা, এটা ধরে না হয়। এখন এখানে একটু উপপাদ্য আছে, এ ডাবল বার সমান এ যে ডাবল বার করলে এ হয়, সেটা আমরা একটু প্রমাণ করে দেখি। আমি ধরে নিলাম এর মান 0, এর মান 0, তাহলে এ ডাবল বার মানে হচ্ছে 0 ডাবল বার, কারণ এর মান তো 0 ধরছি, তাহলে 0 ডাবল বার হবে। এখন আসি 0-র উপরে এই যে বার আছে, 0 বার সমান 1, এই যে আমরা এখানে লিখছি 0 বার সমান 1, ঠিক আছে। তাহলে একটা বার চলে গেল, 0টা 1 হয়ে গেল। আবার আছে 1 বার সমান 0, এই যে আমরা এখানে লিখলাম 1 বার সমান 0, 0। আর
এখানে এর মান যেহেতু জিরো, তার মানে জিরো সমান আমরা লিখে দিলাম এ। তার মানে আমরা বলতে পারি একে ডাবল বার করলে ওই এর মানটাই আসবে। একইভাবে একইভাবে এর মান যদি আমি ওয়ান ধরি, তাহলে এ ডাবল বার সমান ওয়ান ডাবল বার, তাহলে ওয়ান বার সমান জিরো। আমরা জানি যে এই যে ওয়ান বার সমান জিরো, আবার জিরো বার সমান ওয়ান, এখানে আমরা দেখলাম। আর ওয়ান তো এর মান, তার মানে এ। তার মানে আমরা বলতে পারি একে ডাবল বার করলে এ হয়। তুমি নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পারার কথা। তুমি বুঝতে পারছো? আর কি কারো এই উপপাদ্যগুলো নিয়ে কারো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে এইবার আমি নতুন একটা কাজ করি, একটা সরল দেখি। একটা সরল দেখি, আমরা একটু আগে একটা লিখছিলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ প্লাস সি সমান সমান এ প্লাস বি সি। আমরা এবার দেখি বাম পক্ষ। এটা আছে, বাম পক্ষটা লিখলাম। তো বাম পক্ষ যেহেতু লিখছি, তোমরা একটু আমাকে হেল্প করবা, তাহলে দেখবে যে ইজি হয়ে গেছে। আমি যদি এবার গুণ করি, আমরা সাধারণ বীজগণিতে এ দিয়ে একে গুণ করলে এ ইন্টু এ, এ দিয়ে সি কে গুণ করলে এ ইন্টু সি, এরপর হচ্ছে বি দিয়ে একে গুণ করলে এ ইন্টু বি, বি দিয়ে সি কে গুণ করলে বি ইন্টু সি। এটা তো আমরা সাধারণ বীজগণিতের গুণ। এবার আসি, আমরা একটু আগে শিখছিলাম এন্ড অপারেশনের উপপাদ্যগুলো শিখছিলাম। এ ইন্টু এ সমান এ হয়, ইন্টু এ সমান এ হয়, এ ইন্টু সি, এ ইন্টু বি, এ বি, বি ইন্টু সি, বি সি। তা আমি পাশে লিখে রাখলাম আমি কি করছি, যেহেতু আমরা জানি যে এ ইন্টু এ সমান এ। এবার আমি এই তিনটা রাশি থেকে একটু খেয়াল করো, এই তিনটা থেকে এক কমন নেব। এই তিনটা থেকে এক কমন নিলে থাকবে, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে সি, এখানে থাকবে বি, এখানে থাকবে বিসি। আমি কিন্তু কমন নিচ্ছি, কিন্তু গাণিতিক ভাবে কমন নেওয়া যায় এটা। এবার আসি এ, এ ইন্টু, এখানে একটু এখন আমার নতুন একটা সূত্র প্রয়োগ করব। আমরা অর অপারেশন শিখছিলাম, অর অপারেশন শিখছিলাম ওয়ান প্লাস এ সমান ওয়ান প্লাস সি সমান ওয়ান হবে। তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস বি প্লাস বি সি। করছি আমরা, যেহেতু ওয়ান এ প্লাস ওয়ান সমান ওয়ান, একটু আগে আমরা শিখছি। করতে পারি এ ইন্টু ওয়ান প্লাস বি সমান ওয়ান লিখতে পারি। ঢুকে দিলাম हम এই বন্ধ করো, সাইলেন্ট করো প্লিজ, সাইলেন্ট করো। আচ্ছা, তো আমরা এখন লিখতে পারি যেহেতু এ প্লাস ওয়ান সমান ওয়ান, তাহলে আমি এখানে লিখতে ওয়ান প্লাস বি সমান ওয়ান। আমরা জানি এ ইন্টু ওয়ান সমান এ প্লাস বি সি। তাহলে আমরা কি বলতে পারি না, আমরা কি এটা প্রমাণ করতে পারি না? এ, সুতরাং ডান পক্ষ। স্যার বুঝি নাই। তুমি মনোযোগী ছিলে না, এই জন্য বুঝো নাই। তুমি কার সাথে কথা বলতেছো? আমি একটু প্রথম থেকে আবার বলি, প্রথম থেকে আবার একটু বলতেছি। আমরা জানি যে এ প্লাস বি সমান
এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান এ প্লাস বি সি, এটা প্রমাণ করব। আমি প্রথমে রাশিটা লিখলাম, এরপরে গুণ করলাম। গুণ কেমনে করব? আমরা জানি যে এই যে এ দিয়ে এক এক গুণ করছি, এ দিয়ে সি কে গুণ করছি, বি দিয়ে একে গুণ করছি, বি দিয়ে সি কে গুণ করছি, শেষ। এটা তো সাধারণ গুণ। এরপর আমরা জানি যে এ ইন্টু এ, এই যে এই দুটা এ ইন্টু এ সমান এ হয়, এটা আমরা জানি যে এই সূত্রটা আমরা একটু আগে শিখছি, এই সূত্রটা একটু আগে শিখছি আমরা। এরপর এ সি এ বি বি সি রেখে দিলাম। এবার এই তিনটা থেকে আমি এক কমন নিচ্ছি, এক কমন নিলে এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে সি, এখানে থাকবে বি, বি সি আছে। এবার ওয়ান প্লাস সি পেলাম। ওয়ান প্লাস সি, এটা কি করব? আমরা জানি যে ওই অর অপারেশন একটা সূত্র ছিল, ওই যে এ প্লাস ওয়ান সমান ওয়ান, এ প্লাস ওয়ান সমান ওয়ান, তারপরে সি প্লাস ওয়ান সমান ওয়ান হবে, কারণ এ যেমন ভেরিয়েবল সি একটা ভেরিয়েবল, এর মান যেমন ওয়ান এবং জিরো হইতে পারে, সির মানও জিরো বা ওয়ান ছাড়া আর কিছু হতে পারে না, কারণ দুইটাই ভেরিয়েবল। সুতরাং আমরা ওয়ান প্লাস সি সমান লিখতে পারি ওয়ান, বি সহ রেখে দিলাম। এরপর আবার ওয়ান প্লাস বি সমান লিখতে পারি ওয়ান, একই সূত্র। তার মানে আমরা বলতে পারি এ প্লাস বিসি, তার মানে বলতে পারি যে এটা প্রমাণিত। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারবা। এরপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে? স্যার ক্লাস তো পুরো করতেই পারে না হলে প্রশ্ন থাকতো আর কি। বুঝি নাই কি হয়েছে। স্যার ও কারেন্ট চলে গেছিল, ওয়াইফাই গেছে গা, এখন চার্জ আসি আচ্ছা, আমি বসে আছি। রেকর্ড রেকর্ড ক্লাসটা দিয়ে দেবো। আচ্ছা স্যার। রেকর্ডটা একটু ওই একটু এডিট করতে চাইলে অনেকগুলো এই যে কথাবার্তা থাকে, এটা একটু বাদ দিতে চাইলে একটু বড় হয়ে যায়, মানে অনেকক্ষণ লাগে এডিট করতে, ফাইলটা নামাইতে সময় লাগে আর কি। আচ্ছা, এটা তো গেল। আমরা তাহলে আরেকটা প্রমাণ দেখি, আরেকটা প্রমাণ দেখি, একটু কঠিন থেকে প্রমাণ দেখি প্লিজ। এই প্রমাণটা তোমরা একটু, গ নাম্বারের ম্যাথ সৃজনশীলের গ নাম্বার আসবে যে এরকম। হ্যাঁ হ্যাঁ, সরলীকরণ খ গ দুইটাতেই আসে, খ গ দুইটাতেই আসে। ঠিক আছে, তাহলে আমি আরেকটা করতেছি, একটু দেখো। একটা কঠিন দেখে দিচ্ছি, হ্যাঁ। এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, হ্যাঁ। আমি একটু প্রশ্নটা লিখে ফেলি। একটু ভালো করে দেখো, এখানে দিলাম এ বার বি বার, এখানে দিলাম বি বার সি বার, এ বার সি বার, তারপর হচ্ছে একটা প্রশ্ন দিই। আচ্ছা, একটু একটা মিনিট, একটা মিনিট। আহ, একটা মিনিট, একটু আমার একটা কল আসছে তো, একটা মিনিট। সুজন, তোমার কাছে হচ্ছে সকালবেলা আসছে লিখা, ওই যে স্যারের বিদায়ের বিয়েটা, এটা লিখে আমার সাথে পাঠিয়ে দিও। তিন জায়গা আমি প্রিন্ট করে লিখে দিয়ে সামান্য তার দিবেন। ঠিকই আছে স্যার, কলেজে কেউ থাকবে না? আচ্ছা আচ্ছা, তাহলে করতে পারছি না, আমার লোগোটা কিন্তু রাখতে প্রয়োজন। আচ্ছা, তাহলে আমি লোগো বানাচ্ছি। আচ্ছা।
একটু প্লিজ, আমার একটা কল আসছিল এই জন্য। এটা আমার একটা কল আসছিল এই জন্য। দাঁড়াও, একটু শুরু করি। আচ্ছা, এই টেক্সটটা কাজ করি। একটা আহ, একটু প্রশ্নটা দিয়ে শুরু করি, নতুন একটা প্রশ্ন দিয়ে শুরু করতেছি, হ্যাঁ? প্রশ্নটা একটু খেয়াল করো। এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, হ্যাঁ? আমি এ বাদ দিলাম, বি বাদ দিলাম, সি বাদ দিলাম, এগুলো কিন্তু না, হ্যাঁ? তো এটাকে কিভাবে সরল করবো? এই সরলটা দুইভাবে করা যায়, ঠিক আছে? এই সরলটা দুইভাবে করা যায়। তাহলে একভাবে একটু দেখি, প্রথম ভাবে দেখি। আমি যদি চাই, এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কমন যাবে সি কমন যাবে। দেখো তো, সি কমন নিলে এ বার বি প্লাস এ বি বার, এটা হতে পারে। প্লাস এখান থেকে কি কমন যাবে? এ বি। এখানে থাকবে সি বার প্লাস সি। আমি যদি এখন সরল করি, সি ইন্টু এই যে এ বার বি প্লাস এ বি বার, এটা সমান আমরা একটু আগে পড়ছিলাম, এক্স অর গেট পড়ছিলাম, এক্সক্লুসিভ প্লাস এ বি। এখানে সি প্লাস সি বার সমান 1। এটা কোথায় পড়ছি? অর গেটে। আমি যদি একটু লিখে দিই, যেহেতু এ বার বি প্লাস এ বি বার সমান সমান এক্সক্লুসিভ অর বি, আর এ প্লাস এ বার সমান সমান 1, এই কাজটা আমরা করছি। সমান সমান আমরা লিখতে পারি সি ইন্টু এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। এটা হচ্ছে এটা সরল, এটা হচ্ছে সরল। এটা চাইলে আমরা অনেক ভাবে করতে, আরেকটা উপায় আছে এটা করার। যদি আমরা এটা দিয়ে সার্কিট আঁকতে চাই, একটু দেখো, সার্কিট আঁকবো, সার্কিট এটা দিয়ে গত ক্লাসে করাইছি। সার্কিট আঁকতে চাই, তার সার্কিটের উপর এ বি সি তিনটা নিলাম, তিনটে ইনপুট। এই তিনটে ইনপুটের একটু দেখো, এই তিন ইনপুট থেকে আমি এটা আনবো। আমি কি করলাম দেখো, প্রথমে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, এক্সক্লুসিভ অর কি বের হবে? এক্সক্লুসিভ অর বি। এরপর সি থেকে নিলাম, গুণ করলাম, এন্ড গেট ব্যবহার করে, তাহলে কি আসবে? সি ইন্টু এক্সক্লুসিভ অর বি। এবার আমাকে আরেকটা বানাতে হবে এ বি। এ বি এ থেকে নিব, বি থেকে নিব, যেহেতু গুণ সেই জন্য আমরা এন্ড গেট ইউজ করবো। তাহলে হয়ে গেল এ বি। এরপর আমরা কি করবো? এগুলোকে যোগ করব। যোগ করার জন্য আমরা কোন গেট ইউজ করি? অর গেট। অর গেট। তাহলে কি হবে? আমার রেজাল্ট হবে, অর গেটের রেজাল্ট আমি এখানে লিখতেছি সি ইন্টু এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। তাহলে আমরা এটা সার্কিটে দেখালাম। তা আশা করতেছি তোমরা সরল করা, সরল থেকে সার্কিট তৈরি করা এই কাজটা পারো। আমি স্যার যদি সার্কিট বুঝলে সার্কিটটা, সার্কিট বুঝতে হলে হচ্ছে তোমাকে আগে যে গত ক্লাসটা বুঝতে হবে, ঠিক আছে? এটা ছিল এক্স অর গেট, এটা ছিল এন্ড গেট, এটা ছিল এন্ড গেট, এটা অর গেট। এটার কাজ হচ্ছে এটা এটাই প্রথম। আহ, এটা হচ্ছে কি করে এক্স অর করে, এই যে এই কাজটা করো। এই গেটটার কাজ হচ্ছে এক্সক্লুসিভ অর, যা যাবে তাকে এক্সক্লুসিভ অর করে দিবা।
এই যে কাজটা করে, এই গেটের কাজ হচ্ছে এটা। তাহলে আমি এ এবং বি থেকে নিলাম, তো এস প্লাস উপর বি হলো। এখন তার সাথে সি কে গুণ করবো, এই যে সি নিয়ে গেলাম, সি গেল, এই যে গুণ করার জন্য এন্ড গেটটা ব্যবহার করি, এটা হচ্ছে এন্ড গেট। সে যা পায় তাকে গুণ করে, আমি যদি এ বি পাঠাই, সে আমাকে এ এবং বি কে গুণ করে দিবে। তাহলে আমি সি এবং এস প্লাস উপর বি দিলাম, দুটাকে গুণ করে দিল। আবার আমার এখানে একটা এ বি আছে, এই যে এ বি। তা এ বি করার জন্য আমি কি করলাম, এন্ড গেট ব্যবহার করলাম। আমরা জানি যে এন্ড গেটের কাজ গুণ করা, গেল এ বি হয়ে গেল। এবার এইটা এবং এটাকে যোগ করব, যোগ করার জন্য অর গেট ইউজ করবো, অর গেট বলে এটাকে। তাহলে আমার যোগফল পেয়ে গেলাম। আমি আবার বলতেছি, এগুলো আসলে খুব অল্প সময়, একটা ক্লাস দিয়ে এটা কিছুই বোঝা যায় না। আমি তোমাদের ওই পরীক্ষা দেওয়ার জন্য বেসিক টার্মস গুলো যাতে একটু বুঝতে পারো সেজন্য করছি। এটা আসলে একটু লম্বা সময়, মিনিমাম 3টা ক্লাস নিতে হয়। সার্কিট গুলা বিভিন্ন ভাবে দেখাইতে হয়, প্রমাণ করে দেখাইতে হয়, হ্যাঁ, তখন এই কাজটা ইজি হয়। স্যার প্রথম দিন শুনলে কিন্তু এটা সহজ লাগবে না। এই তোমরা আজ পর্যন্ত যত ক্লাস করছো, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এগুলা। হ্যাঁ বলো, নাইমা বলো। স্যার আরেকবার কষ্ট করে বুঝাই দিবেন, আমি শুনি নাই, কল আসছে তো তাই। আচ্ছা, শুনো না বলতে কি শুনো নাই? কোনো সাকিব, কিছুই শুনি নাই স্যার, একদম। এই যে সার্কিটটা বুঝাইলে হবে, আমি আরগুলো বুঝে নিব। আচ্ছা, আমার আমার হচ্ছে, আমাকে বলছে এই জিনিসটা আনতে, দেখো এই জিনিসটা আনতে হবে, এই রাশিটা আনতে হবে সার্কিটের মাধ্যমে। তো এইখানে দেখো সি ইনটু, এই যে সির সাথে গুণ, গুণ করে কি দিয়ে, এন্ড গেট দিয়ে, গত ক্লাসে বলছে কিন্তু এস এক্সক্লুসিভ অর ভি। তো এস এক্সক্লুসিভ অর করার জন্য আরেকটা গেট আছে, এক্সঅর গেট, এটা এক্সঅর গেটের, এটা হচ্ছে এক্সঅর গেট, হ্যাঁ। এরপর প্লাস, প্লাস কি করে, অর গেট। এরা আবার গুণ, গুণ করে কে, এন্ড গেট, তাই না? আবার এইখানেও গুণ আছে, তাহলে এখানেও এন্ড গেট। তাহলে আমি প্রথমে শুরু করছি ব্র্যাকেটের মধ্যে, বট মাসের মতো, ভিতরের কাজটা আগে শুরু করলাম, এক্সক্লুসিভ অর বি। তাহলে আমি এক্সক্লুসিভ অর বি করার জন্য এই এক্সক্লুসিভ অর এর গেটটা নিলাম। তাহলে আমি এ আর বি গুণ এক্সক্লুসিভ অর করবো, তো এ দিলাম, বি নিলাম, এখান থেকে রেজাল্ট আসে এক্সক্লুসিভ অর বি। ঠিক আছে, এখন আবার গুণ করব, কার সাথে, সির সাথে। সি কে নিয়ে গেলাম, গুণ করার জন্য আমরা কি ইউজ করি, এন্ড গেট ইউজ করি। ঠিক আছে, তো এন্ড গেট ইউজ করলে এন্ড গেট দিয়ে গুণ করব, এই যে এন্ড গেট দিয়ে গুণ করলাম, গুণফল এইটা গুণ সি চলে আসলো। আবার আমার এ বি বানাইতে হবে, এ বি। তো এ বি করবো গুণ, গুণের কাজ করে এন্ড, এটা হচ্ছে এন্ড গেটের চিহ্ন, এটা দিয়ে গুণ করলাম। এরপরে এই দুটাকে, এইটা এবং এটাকে যোগ করব, তো যোগ করে কি দিয়ে, অর গেট দিয়ে, এই যে অর গেট, অর গেট দিয়ে যোগ করে ফেললাম, যোগ করলে রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, অসুবিধা নাই, পরে যখন আবার ক্লাসগুলো ধারাবাহিক ভাবে ক্লাসগুলো করব, তখন হচ্ছে একটা একটা দেখতে দেখতে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, একই রাশিকে আমি অন্যভাবে সরল করতে পারি। প্লিজ আরেকটা সরল দেখে আজকে ক্লাস শেষ করব। আর দেখাবো, স্যার এখন যেটা দেখাচ্ছেন ওটা তো গিয়ার মনে হয় হাফ এডার, এডারের গিয়ার সরি ফুল না, এডার, ফুল এডার, ফুল এডার স্যার, ফুল এডার। ফুল এডারের কেরি, এটা কেরির সমীকরণ। আমি কি আরেকটা দেখাবো, আরেকটা দেখাবো, স্যার দেখান। মজা লাগতেছে। না স্যার, কালকে দেখেন, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারবো না। আচ্ছা, 1-2 মিনিট লাগবে মোবাইল। স্যার আমার মজা লাগছে, এখানে ঠান্ডা বাতাসে বাজে বাজে ঘুরতেছে, আমি আবজর্ভ করতে পারতেছি। অনলাইন কিন্তু ক্লাস স্যার আমার দেখতে। মোবাইলে চার্জ নাই যে। আচ্ছা, এই অপেক্ষা করো, রেকর্ড ক্লাস দেখে নিও, 1 মিনিট লাগবে, তুমি 2 মিনিট লাগবে, এটা একটু দেখে নাও। আচ্ছা, মোবাইলটা চার্জে দিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, আহ, এইটা, এটা তো মানে বোঝানো কষ্ট যদি ঠিকভাবে না বুঝো আর কি। আগের রাশিটা নিচ্ছে, এ বি সি, এ বি সি প্লাস এ বি সি,
আমারও পেনের চার্জ শেষ, আমি কিন্তু পেন চার্জ দিয়ে কি করতেছি, লিখতেছি। আমি আজকে বলে পেনে চার্জ দিই। এ বার, বি বার, সি বার। আমার রাশিটা হচ্ছে এটা, ভালো করে দেখো। এ বার, বি বার, সি বার। আমাকে এটার সরলীকরণ করতে বলছে, আমি একটু আগে করছি এইভাবে। এটা চাইলে মৌলিক গেট দিয়েও করা যায়, তা আমি ওই সরলটা একটু দেখাই তোমাদের। মৌলিক গেট দিয়ে করা যায়, কিভাবে করব? এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। পাশাপাশি আমি আরো দুটা নিলাম, এ বি সি প্লাস এ বি সি। আমি দুটা নতুন এ বি সি নিচ্ছি। এখন প্রথম প্রশ্ন হলো, মানে কেমনে সম্ভব? আগে ছিল এটা, আমি কেমনে নিলাম? তা আমি কিন্তু একটা লজিক দিয়ে এটা নিচ্ছি। আমরা জানি যে এ প্লাস এ প্লাস এ সমান সমান এ। তাহলে কি আমি একটা এবিসির পরিবর্তে তিনটা এবিসি লিখতে পারবো কিনা? এই একটার পরিবর্তে তিনটা লিখলে কি অসুবিধা হবে কিনা? কারণ আমরা জানি যে একই জাতীয় রাশি যতটাই অর করি বা যোগ করি একটা আসে। তাহলে আমি একটার পরিবর্তে তিনটা লিখলাম। এখন আমি আরেকটা কাজ করব, একটু দেখো। আগের এবার বি সি সাথে একটা এবিসি নিয়ে আসলাম, তার সাথে এরপর এ বি বার সি, তার সাথে আরেকটা এবিসি দিলাম। এবার আমি একটু নিচের লাইনে লিখি, এ বি সি বার, এই যেটা, তার সাথে এবিসি দিলাম। দেখো তো আমার আগের রাশিটা ঠিক আছে কিনা। এবার আবার কমন নিই, কমন নিই। এই যে এখান থেকে এই দুটা থেকে কমন কি যাবে? এই দুটা থেকে কমন নিচ্ছি আমি। কমন যাবে হচ্ছে বিসি। বিসি কমন নিলে থাকবে এবার এ। পরেরটা থেকে যদি কমন নিই থাকবে এসি, কমন নিলাম, থাকবে বি প্লাস বি বার। এর পরেরটা থেকে এই নিচেরটা থেকে নিব হচ্ছে এবি, সি প্লাস সি বার। এখন যদি আমি সরল করি, বিসি ইন্টু, আমরা জানি এ প্লাস এ বার সমান ওয়ান, এ সি ইন্টু বি প্লাস বি বার সমান ওয়ান, প্লাস এ বি ইন্টু সি প্লাস সি বার সমানও ওয়ান, সি প্লাস সি বার সমানও ওয়ান। তাহলে আমি কি লিখতে পারি? বিসি প্লাস এসি প্লাস এবি, এটা লিখতে পারি। তা আমি যদি একটু সাজিয়ে লিখি, এবি প্লাস বিসি প্লাস এসি, একই কথা। আমি চাইলে এইভাবে সরল করতে পারি। এটা হচ্ছে ফুল অ্যাডারের কেরি। আমরা যখন অ্যাডার পড়বো তখন এটা, এই সরলটা করতে হয়। ঠিক আছে, আমি এটাকে আবার একটু গিয়ে রাখি। হ্যাঁ, এটার একটা সার্কিট আঁকি, একটা সার্কিট আঁকতেছি। আমার প্রশ্ন হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি, এটাকে সার্কিট আঁকি। তো সার্কিটে কিভাবে আঁকবো দেখো, একদম সহজ। এখানে কেউ একজন দেখে বলো তো, কয় ধরনের অপারেশন আছে? এখানে কয় ধরনের অপারেশন আছে কে বলবা? উপরের রাশিটাতে কয় ধরনের অপারেশন আছে? দুই ধরনের। দুই ধরনের, কি কি? অ্যান্ড অর। এন্টার। তার মানে আমি এই সার্কিটটা আঁকতে শুধু দুটা গেট, মানে দুই ধরনের গেট লাগবে, এন্টার ওর, আর অন্য কোনো গেট লাগবে না। প্রথম হচ্ছে গুণ এ বি, তাহলে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, তাহলে গুণের কাজ করে এন গেট, ফলাফল এ বি। এবার বি থেকে নিলাম, সি থেকে নিলাম, ফলাফল বি সি। এরপরে এ থেকে নিলাম,
সি সি থেকে নিলাম একটু, সি থেকে নিলাম, সি থেকে নিলাম, ফলাফল এসি। এখন কি করতে হবে, আবার তাদেরকে যোগ করতে হবে। যোগ করতে হলে আমরা কোন গেট ইউজ করব, অর গেট। তো অর গেটের সাইন হচ্ছে এটা, ফলাফল কি আসবে, এ বি প্লাস বিসি প্লাস এস। দেখো তো কত ইজি, কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই, একটু 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 একটা জিনিস যদি 1 থেকে 2 বার একটু দেখো, প্র্যাকটিস করো, দেখতে হয়ে যাবে। আশা করতেছি আমরা অল্প সময়ে, আজকে প্রায় 1.5 ঘন্টার মতো সময়ে মোটামুটি বুলিয়ান অ্যালজেব্রার একটা ধারণা আমরা পেয়েছি। আমার উদ্দেশ্য ছিল বুলিয়ান বীজগণিত চিনানো, অপারেশন চিনানো, নীতিগুলো বলি নেই, সূত্রগুলো দেখেছি, ডিমর্গান দেখেছি, সরল করে দেখেছি, নীতিগুলো বলি নাই, কিছু নীতি আছে সেগুলো আরেকটা ক্লাসে দেখাই দেব, ঠিক আছে। আমি তোমাদের জন্য যেই কোর্সটা শুরু করছি, ওই কোর্সে এগুলো আসলে অনেকগুলো ক্লাস দিতে হবে, বুলিয়ান অপারেশন অনেকগুলো ক্লাস থাকবে। তো কোর্সগুলোতে এখন পর্যন্ত এই সপ্তাহ পর্যন্ত যারা ভর্তি হবে অনলাইন কোর্সটাতে, তাদের জন্য শুধু 12 সপ্তাহ। তবে সত্য হচ্ছে তোমাকে পরীক্ষা দিতেই হবে, যে আগামী শুক্রবারে পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। তো আশা করব তোমরা এর মাধ্যমে গুছিয়ে নিতে পারবা। তোমার বাসায় বসে তুমি যে যেখানেই পড়ো, অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, যেটা হোক, কিন্তু বাসায় বসে অন্তত আমার ক্লাসগুলো দেখলে, একটু করলে, ইন্টারাকশন করলে, প্রবলেমটা বুঝে নিলে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আজকের মতো ক্লাসের টপিক এখানে শেষ করতেছি। এবার বোঝা যাচ্ছে কিনা? কেউ যদি না বুঝে থাকে আমাকে জানাবা, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে, যার যেটা প্রবলেম সেটা শেয়ার। তাহলে আজকের মতো ক্লাস শেষ করতেছি, ইনশাল্লাহ আগামীকাল রাতে আবার 8টায় দেখা হচ্ছে। এখন যদি বা প্রতিদিন ক্লাস দিচ্ছি, ওই কোর্সে আসলে 3 দিন থাকে ক্লাস, তাহলে ধীরে সুস্থ একটু রেস্ট পাওয়া যায়, বাসায় প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করতেছি, আল্লাহ হাফেজ। তোমাদের আমি রেকর্ড ক্লাসগুলো দেওয়ার ব্যবস্থা করবো, একটু ফ্রি হয়ে নিই, দিয়ে দিব। আল্লাহ হাফেজ। Yes, sir.